কোনদিন পতাকা করে উঠবে না। এই নেত্রী স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল। পরিশেষে আমরা কি দেখতে পেলাম, যিনি যখন তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলো, তখন তিনি বিদেশে বলেছেন, আমি আমার আইনে কোনো অবস্থান নাই, বাইরে আমার কোনো ঠিকানা নাই। যদি দেখতে হয় এই বাংলাদেশের মাটিতে মরবো, এইখানে আমার বাংলাদেশেই দখল হবে। তিনি যা বলেছিলেন সেটি প্রমাণিত হল। অসংখ্য লোক ওই মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে তার জানাজা হয়েছে। সারা বিশ্বের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমাদের নেতৃবৃন্দ সহ আমিও জানাজায় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু 3.5 কিলোমিটার দূরে আমি জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। এটিতে কি প্রমাণ হয়? ইতিহাস সাক্ষী। আমি আমার জীবদ্দশায় তো হয়নি। আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, তারাও বলেছে এরকম জানা যায় কখনো কাহার জন্য মানুষ হয় আমরা জানি না। সেই নেত্রী আমাদেরকে ছেড়ে, এত ভালোবাসার মানুষদেরকে ছেড়ে তিনি চির নিদ্রায় শায়িত রয়েছেন। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। নেত্রী তার জীবদ্দশায় আমাদেরকে এই রূপসা কথা দিবলিয়ায় আর জীবদ্দশায় তিনি যখন সুস্থ ছিলেন তখন ঘোষণা করেছিলেন, তোমাদের অঞ্চলে তোমাদের প্রিয় সন্তানদের হাতে ভালো স্কুলে দিয়েছি, আমরা কি চেষ্টা করতে পারবো নাকি এখানে একটা হাত তুলে দেওয়া যাবে? উপস্থিতি, আগামী দিনে এই অঞ্চলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো কি না পারবো, এই অঞ্চলের মানুষের দারিদ্র বিমোচন হবে কি হবে না, আমার কি অন্ধকার জগতে ফিরে যাব? আমি কোন প্রতিদ্বন্দ্বী কোন নেত্রীর কথা বলতে চাই না। আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি শুধু বলতে চাই, আমাদের নেত্রী আমাদের কাছে যে আমানত রক্ষা করেছে, আমরা জীবন দিয়ে হলে আগামী 12 তারিখের নির্বাচনে অঞ্চল থেকে প্রমাণ করব নেত্রী তুমি যে কথা দিয়েছে সেটা ভালো রক্ষা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন এই অঞ্চলের কৃষি সন্তান, এই মাঠে তিনি জন্মগ্রহণ করেছেন, আমাদের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শেখ আজিজুল রহমান বক্তব্য রাখছেন। ভাই সামনে আসেন, ভাই সামনে সামনে যাবো যাবো ভাই, সবাই এক জায়গা বসে একটু নিয়ে বসে যাবে, সবাই সরে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিল্কিদিয়ানা গ্রামের আমার প্রিয় মায়েরা, ভাইয়েরা, বোনেরা, শীতের এই বিকাল, প্রচন্ড শীত, তীব্রতম শীতের এই বিকালে খোলা মাঠে আমরা একত্রিত হয়েছি। আমাদের এমন একজন নেত্রীর জন্য যিনি বাংলাদেশের সমস্ত মানুষের ঐক্যের একটা কেন্দ্রভূমি, যিনি বাংলাদেশের উন্নয়ন এবং উৎপাদনের সাথে যার নাম জড়িত। অনেকে তাকে ভালোবেসে দেশ নেত্রী, আপসী নেত্রী বলে ডাকেন, বেগম খালেদা জিয়া। আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। যে সমস্ত অপশক্তি তাকে
ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, অসম্মান করতে চেয়েছিল, চ্যানেল লাইন তারা জালাল 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 ভাই না হয় এবং মহান রব্বুল আলামিন আপনাদের এই নেত্রীকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, আমরা এই জন্য নীলগিরিয়ার মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারণ আমরা জানি আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেন, আল্লাহ যাকে খুশি তার ইজ্জত নিয়ে নেন। আমরা আবারও শুকরিয়া আদায় করছি যে আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। আমরা তাই এই মঞ্চ থেকে আমরা এই নীলগিরিয়াবাসী বলতে চাই, বেগম খালেদা জিয়া বিএনপির একা সম্পত্তি নয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সমগ্র মানুষের সম্পদ। আমরা আজকে তার জন্য দোয়ার আয়োজন করেছেন, এই জন্য নীলগিরিয়াবাসীকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আপনাদের একান্ত শরীর, আপনাদের সন্তান তুল্য, অনেকেরই সন্তান তুল্য। দীর্ঘ 40 বছর আমি বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। আমি আমাদের এই অঞ্চল, এই আইজলাত ইউনিয়ন বা রূপসা অঞ্চল, এই অঞ্চলের মানুষকে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখি না। আমি এই অঞ্চলের মানুষকে দেখি আমার প্রিয় জন্মভূমির মানুষ, আমার নিকটতম মানুষ হিসেবে। আমাদের এই এলাকায় অনেকে আওয়ামী লীগ করেন, অনেকে বিএনপি করেন, অনেকে জামাত করেন, অনেকে ইসলামী আন্দোলন করেন, বিভিন্ন রাজনৈতিক দল করেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, আপনাদের এই এলাকার একজন সন্তান হিসাবে, একজন জাতীয় রাজনীতিবিদ হিসাবে আমার কিছু বক্তব্য আপনাদের কাছে রয়েছে। আমরা সবাই জানি যে আমাদের এই অঞ্চলের মানুষ কর্মসংস্থানের অভাব রয়েছে, চাকরি পায় না, তাই না? আমাদের এই অঞ্চলে রাস্তাঘাটগুলো আপনার ভাঙাচোরা, একটা সুন্দর রাস্তা, চওড়া রাস্তা, ট্রেনের বাজার, সবাই চেনেন, রাজাপুর বাজার, এইসব বাজারের যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো দিয়ে পার হয়ে, নদী পার হয়ে যাওয়া যে কত রিস্কি ব্যাপার, কত ভয়ঙ্কর ব্যাপার, এটা সবাই দেখেছেন। আমাদের যে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসাগুলো আছে, সেইগুলোরও অবস্থা আমরা জানি। আমাদের এই গ্রামে সন্ত্রাস আছে, নৈরাজ্য আছে, চাঁদাবাজি আছে, সেগুলো আমরা জানি। একজন রাজনীতিবিদ হিসাবে আমাদের কর্তব্য হলো এই সমস্ত সমস্যার সমাধান করা। আমি তাই এই 40 বছর রাজনৈতিক জীবনে আমি 2007 সালে প্রথম আপনাদের আমার এই গ্রামের মানুষের কাছে এসেছিলাম নির্বাচন। আপনারা সবাই জানেন সেই নির্বাচনটা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। 1/11, অভিশপ্ত 1/11, তাই না? আবার আমি 2018 সালে আমি নির্বাচন মনোনীত হয়েছিলাম আমাদের এই অঞ্চল থেকে। কিন্তু আপনারা সবাই জানেন কি পরিমাণ আক্রমণ আমাদের উপর করা হয়েছিল এবং দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল, তাই না? এই 40 বছর রাজনৈতিক জীবনে আমি প্রচুর পুলিশের আক্রমণের শিকার হয়েছি, আমার বিরোধী পক্ষে আক্রমণের শিকার হয়েছি, কিন্তু কখনো আমরা থেমে থাকিনি। আমার এই মঞ্চ যাদের দেখছেন তারাও আমার মতো বিভিন্ন সময় মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আমরা থেমে থাকিনি। যে আমরা জানি যে বাংলাদেশে যদি একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, মানে বাংলাদেশের মানুষ যদি তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে, তাহলে আমরা
আমাদের এই আইসগাতি, আমাদের এই রূপসা, আমাদের এই খুলনা আমরা মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারব। আমি যখন ছাত্র নেতা ছিলাম তখন 2001 সাল বিএনপি ক্ষমতায় ছিল। আমার তখন সামান্য, খুবই সামান্য সীমিত ক্ষমতা আমার ছিল। সেই ক্ষমতা আমি আমার গ্রামের মানুষের কল্যাণার্থে আমি ব্যয় করেছি। তার প্রমাণ বা তার সাক্ষী এই গ্রামের অনেক মানুষ, এবং আমি সাক্ষী হিসেবে মহান রব্বুল আলামিনকে মানছি যে আমার যতটুকু ক্ষমতা ছিল সেটা এই গ্রামের মানুষের জন্য আমি ব্যয় করেছি কি করিনি। আমি শুনতে পাচ্ছি যে আমাদের এই অঞ্চলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গল্প বানাচ্ছে। গল্পটা এরকম যে গত আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় আপনার 54 বছর, 55 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 55 বছরে এ দল দেখলাম, বি দল দেখলাম, এবার নতুন দলকে ভোট দেবে। আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে এ দল দেখলাম, বি দল দেখলাম, নতুন দলকে দেখবেন। নতুন দলকে তো আমরা 71 সালে দেখেছি না? অর্থাৎ কেউই কিন্তু আমাদের দেখার বাইরে না। কিন্তু আমি একজন রাজনীতিবিদ হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে আমি আগে কখনো ছিলাম না। অর্থাৎ নতুন যদি বলতে হয় তা আমার থেকে নতুন আর কি আছে? আমি তো কখনো সরকারি ক্ষমতা, এমপি, মন্ত্রী এগুলো হয়নি। সুতরাং আমাকে একবার পরীক্ষা করার সুযোগ আপনাদের দিতে হবে যে আপনাদের এই ভাই, আপনাদের এই সন্তান, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ারকে আমি আমার গ্রামের মানুষের সমর্থন নিয়ে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মানসিক গতি সরকার গঠন করবে। এটা আমাদের একটা ধারণা, তাই না? ধানের শীষ প্রতীক যদি সরকার গঠন করে আর আমাদের এই অঞ্চল থেকে যদি ধানের শীষের জাতি পার্লামেন্টে না যায়, তাহলে এর থেকে আফসোস, এর থেকে ব্যর্থতা, এর থেকে ট্রাজেডি, দুঃখজনক ঘটনা কি আর কিছু হতে পারে? কারণ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হবো, সরকারি সাহায্য থেকে বঞ্চিত হবো, কত কিছু হবে, তাই না? এবং আপনি দেখেন অন্যান্য আমরা যারা আজকে এই প্রার্থীটা ঘোষণা করেছি, নির্বাচন করছি, জাতীয় রাজনীতি এবং বাংলাদেশের যে কোনো সরকার, যে সরকারি আসুক না কেন, আমার সাথে যে যোগাযোগ, আমার সাথে যে রাজনৈতিক সম্পর্ক, এতটুকু যোগাযোগ, এতটুকু সম্পর্ক আর কারোর সাথে আছে বলে আমার মনে হয় না। এমনকি যদি আমরা সরকার গঠন নাও করতে পারি, তবু আপনাদের ভাই হিসেবে আমি যদি পার্লামেন্টে যেতে পারি, আমি কিছুটা হলেও আপনাদের জন্য কাজ করতে পারবো। কারণ আমার রয়েছে দীর্ঘদিনের একটা রাজনৈতিক ইতিহাস, এবং আপনার ক্ষমতাশালী সরকারে যারা থাকে তাদের সাথে একটা সম্পর্ক, একটা যোগাযোগ, তাই না? সুতরাং যারা বলছেন যে এ দলকে দেখলাম, বি দলকে দেখলাম, নতুন দলকে দেখবো, তাদেরকে বলতে হবে, আপনাদের সবাইকে বলতে হবে যে হেলালকে কখনো আগে দেখিনি, মানে নেতা, মানে আপনার ক্ষমতাবান হিসেবে, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে কখনো দেখেননি। সুতরাং নতুন যদি কেউ থেকে থাকে সেটা আমি এখন নতুন একজন প্রার্থী। অন্য যে সমস্ত প্রার্থী আছে তাদের থেকে আমার রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক যোগাযোগ বেশি ছাড়া কখনো কম না। আমি আমার এই গ্রামের সমস্ত মানুষকে, আপনি আওয়ামী লীগ করেন, জামাত ইসলামী বাংলাদেশ করেন বা অন্যান্য দল যেই করেন,
আপনাদের সকলের কাছে আবেদন, আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের কাউকে বিচার করি না। 17 বছরে আমাদের উপর আক্রমণ করেছেন, আমরা তাও ভুলে যাই, কারণ আমরা হিংসা এবং প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। আমরা একটি সম্প্রীতি রাজনীতি, ঐক্যবদ্ধ রাজনীতি করতে চাই। আমরা এবার ঘোষণা করেছি, আমরা যদি এবার ক্ষমতায় আসি, আমরা সারা বাংলাদেশে 1 কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের নেতা তারেক রহমান আরো বলেছেন যে আমরা আমাদের এই মায়েদের, আমাদের এই বোনেদের ক্ষমতা উন্নয়ন বৃদ্ধি করতে চাই। ফ্যামিলি কার্ডের কথা আপনারা সবাই শুনেছেন না? ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড আমরা নির্বাচনের পরে 50 লক্ষ পরিবারকে আমরা এই ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ড যিনি পাবেন, তিনি মাসে তার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্টে 2 থেকে 2,500 টাকা তিনি পাবেন এই ফ্যামিলি কার্ড। সেই টাকা দিয়ে আপনি ন্যায্য মূল্যের দোকান থেকে চাল, ডাল, তেল, নুন, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। এই ফ্যামিলি কার্ডের আরেকটি বৈশিষ্ট্য হলো যে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আমাদের এই রাজাপুরের ডাক্তার বা আমাদের এই রিক্সার ডাক্তার বা আমাদের আইসবাসীর ডাক্তাররা বলল যে আপনার এমন অসুখ হয়েছে, এই অসুখ খুলনা শহরে ডাক্তার দেখাতে হবে অথবা ঢাকা শহরে ডাক্তার দেখাতে হবে, কিন্তু আপনার তো সেই টাকা নেই। এই কার্ডটার মালিক যদি আপনি হন, তাহলে এই কার্ড যদি আপনার কাছে থাকে, আপনার এই খুলনা শহরের ডাক্তার আর ঢাকার ডাক্তার, এই টাকাটা এটা সরকার আপনাকে দিয়ে দেবে। এই হলো ফ্যামিলি কার্ডের একটা বৈশিষ্ট্য। আর এই ফ্যামিলি কার্ডের একটা অনন্য বৈশিষ্ট্য হলো, এই ফ্যামিলি কার্ডের মালিক হবে আমাদের ওই পরিবারের যে মা, তিনি অর্থাৎ তিনি বোন বা যিনি বধূ, অর্থাৎ পরিবারের যিনি বয়স্ক মহিলা, তিনি হবেন এই ফ্যামিলি কার্ডের মালিক। কারণ আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন যে আমাদের সমাজটা এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি যে মা যখন বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন অনেক সময় সন্তান মাকে ঠিক মতো দেখাশোনা করে না, এমনকি স্ত্রীকেও স্বামী ঠিক মতো দেখাশোনা, ভরণ পোষণ, টাকা পয়সা দেয় না। তখন আমাদের এই মা, আমাদের এই বোন খুব অসহায় হয়ে পড়ে। এই জন্য সরকার বা বিএনপি সরকার, ধানের সরকার, তারা বলছে যে আপনাদেরকে এই কার্ডটা দেয়া হবে, এই কার্ডটার মালিক হবেন আপনারা। আপনার এই কার্ডে দেখবেন একটা ছবি আছে, আপনার ছবি থাকবে, আপনার আঙ্গুলের ছাপ থাকবে, আপনি ছাড়া এই কার্ড আর কেউ ব্যবহার করতে পারবে না। এটা হলো আমাদের মায়েদেরকে ক্ষমতাবান করবার জন্য, আত্মনির্ভরশীল করবার জন্য আমরা এই প্রচেষ্টা নিয়েছি। সুতরাং আমরা আরেকটি কাজ করেছি, আরেকটি কাজ করেছি কৃষি কাজ। এই যে নীল রঙের কাজ, কৃষি কাজ, যারা কৃষক, যারা বাড়িতে শাকসবজি রোপণ করেন, জমিতে ফসল ফলান, তাদেরকে সাহায্য করবার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আপনাদেরকে এই কার্ডটা কৃষকদের দেওয়া হবে। তারা প্রতি মাসে 5,000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে। এই টাকা দিয়ে তারা চাল, ডাল, তেল, নুন এবং আপনি সার, কীটনাশক, বীজ এইগুলো কিনতে পারবেন। এই কার্ডের আরেকটা বৈশিষ্ট্য হলো, এই কার্ড দিয়ে আপনি ব্যাংক থেকে লোন পাবেন কৃষি কাজ করবার জন্য, এবং এই লোন হবে সুদ মুক্ত। কারণ বিএনপি সুদ মুক্ত অর্থনীতিতে বিশ্বাস করে। যেটা ইসলাম সুদকে হারাম করেছে, বিএনপিও বলেছে এই কার্ডটা থাকবে, তিনি ব্যাংকের থেকে লোন দেবেন, কিন্তু কোনো সুদ দিতে হবে না। সুদ ভিত্তিক অর্থনীতি ইসলামও বিশ্বাস করে, বিএনপিও বিশ্বাস করে।
এবং এই কার্ড আপনি সেই চিকিৎসা সুবিধাটাও পাবেন। আপনারা জানেন যে এই যে বিধবা ভাতা কার্ড আপনারা পান, বিধবা ভাতা পান না সবাই? এটা কিন্তু অনেকে পান অনেকে পান না, কিন্তু কেউ কেউ তো পান। এই কার্ডটা কিন্তু এই বিধবা ভাতা প্রথা চালু করেছে আজকে যে নেত্রীর জন্য আমরা দোয়া করতে বলছি, আমাদের নেত্রী, আপনাদের নেত্রী বেগম খালেদা। এই যে আপনার বয়স্ক ভাতা পান, এটা আপনাদের নেত্রী বেগম খালেদা এই ব্যবস্থা করে। আজকে আমাদের মেয়েরা যে সরকারি স্কুলে 12 ক্লাস পর্যন্ত ফ্রি লেখাপড়া করতে পারেন, এটা বেগম খালেদা জিয়া চালু করেছিল, আর কোন সরকার চালু করেছিল। তিনি করেছিলেন ক্লাস 10 পর্যন্ত, পরবর্তী সরকার সেটা 12 ক্লাস পর্যন্ত করেছে। বেগম খালেদা জিয়া নারীদেরকে আত্মনির্ভরশীল করবার জন্য এই যে কুটির শিল্প, ক্ষুদ্র ঋণ, এগুলো সব বেগম খালেদা জিয়া আপনাদের জন্য করেছে। তাই আমরা এবার এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পেয়েছি, যাতে আমাদের মেয়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা আপনার ক্ষমতাবান হয়, আত্মনির্ভরশীল হয়। আমি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি আপনাদের সমর্থন নেওয়ার সুযোগ আমাকে দেয়, ইনশাআল্লাহ এই আইনগত ইউনিয়নকে, মিল্কি দিয়ারা, গাজাপুর, আমাদের সমস্ত গ্রামগুলোকে আমি একটা আধুনিক গ্রাম হিসাবে গড়ে তুলব। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমার নেতা তারেক রহমান বলেছেন, এইবার এই সমস্ত উন্নয়নের সাথে নতুন করে যোগ হবে খাল খনন কর্মসূচি, যেটা শহীদ রাষ্ট্রপতি জনগণ চালু করেছেন। আমরা আবার আমাদের নদী খনন, নদীদেরকে বাঁচিয়ে রাখতে হবে। নদীর পানি যেন আপনার খালে ঢোকে, এই জন্য আমরা 20,000 কিলোমিটার খাল খনন সারা বাংলাদেশে করবো। বাংলাদেশকে আমরা আত্মনির্ভরশীল করব। কৃষিতে আমরা এমন চাল উৎপাদন করবো, ধান উৎপাদন করবো, যারা আমাদের আভ্যন্তরীণ চাহিদার ভিত্তিও আমরা বিদেশে রপ্তানি করবো, চাল ইনশাআল্লাহ। সুতরাং আমি আবারও আমার এই গ্রামে, আমার এই প্রিয় গ্রামের জন্মভূমি মানুষের কাছে আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে বলে যাচ্ছি যে এই দলকে কাজ দিবেন না, যে এ দল দেখলাম, বিদল দেখলাম, নতুন দলকে ভোট দিতে হবে, তাহলে কিন্তু আমরা আপনার সাথে শেয়ার হয়নি। আপনি কালকে ভুলে গেছেন মনে হয়। গত 17 বছরে এই পুলিশ বাহিনী 204 মামলা দিয়েছে। তারপরে আমাকে 7 বছর সাজা দিয়েছিল, কিন্তু আমি তখন আপোষ করি, আমার এই নেতাকর্মীরা আপোষ করিনি। আমরা আপনারা যাতে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেন। আমি আবারও বলছি যে যদি আমরা 1000 লোক একটা সেন্টারে থাকি আর আমাদের বিরুদ্ধে 10 জন থাকে, তারপরও যেন ওই 1000 লোকের 10 জন লোক ভোট থেকে বঞ্চিত না হয়। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা না, আপনার যাকে খুশি তাকে যেন নির্বিঘ্নে ভোটটা দিতে পারেন। যেহেতু গত 17 বছর আমরা ভোট দিতে পাইনি, তাই আমি এই মিল্কি দিয়াবাসীর কাছে আহ্বান করবো, সবাই ভোটের দিন সকালে ভোট সেন্টারে উপস্থিত হয়ে আপনার নিজের ভোটটি প্রদান করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার বেগম খালেদা জিয়া আত্মার বাচ্চার কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন আমাদের মিল্কি দিয়ারা জামে মসজিদের মুফতি ওসাদ আহমদ সাহেব, আলাক্সা মসজিদের প্রেসিডেন্ট সাহেব মহিবুল্লাহ, মৌলানা মহিবুল্লাহ সাহেব।
প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত আমাদের দেশের 3 বার নির্বাচিত জননেত্রী জনাব বেগম খালেদা জিয়ার আসার মাগফিরাতের উদ্দেশ্যে। আপনাদেরকে আর বেশি কষ্ট দেওয়ার সুযোগও নাই, মাগরিবের নামাজ আগত। এ পর্যায়ে 2 মিনিট আমাদের অত্র মসজিদ আল আকসা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মহিতুল্লাহ সাহেব যে কি কথা বলবেন, এরপর ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ কথা বলবেন, আমরা চুপ করে কথা শুনে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন মাসাউবি। তোমাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করে তখন তোমরা তার ভালো দিকগুলি আলোচনা করো। আজকে আমরা যে মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য মাঠে উপস্থিত হয়েছেন, আমাদের সকলেরই পরিচিত চেয়ারম্যান সাহেব তিনিও বলেছেন যে আসলে তিনি কেমন নেত্রী ছিলেন। শুধু তাদের থেকে নয়, আমি ওলামা ইকরামের কাছ থেকে শুনেছি যে আসলে উনি ওলামা ইকরামকে মহব্বত করতেন। উনি ওলামা ইকরামকে কি করতেন? একটু আমরা কথা না বলি, অল্প সময় একটু কথা বলতেছি, আমরা কথা না বলি। তিনি ওলামা ইকরামকে কেমন মহব্বত করতেন আমি সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব। যার বড় প্রমাণ হলো আপনারা দেখেছেন, তার খাটিয়া বহন করতে দেশের শীর্ষমান 2 জন আলেম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব। কিন্তু আমরা এখানে কয়জন আছি যে আমি মারা গেলে আমার মসজিদের ইমাম সাহেব আমার খাটিয়া বলবে, এরকম কয়জন আমরা বলতে পারি? ইমামের সাথে আমরা কয়জন আচরণ করতে পারি না? তাহলে তিনি একজন আলেমকে, ওলামাদেরকে, আলেম সমাজকে কেমন মহব্বত করেছেন যে দেশের শীর্ষ ওলামায়ে তার খাটিয়া গ্রহণ করেছেন। কিন্তু আমাদের সব থেকে দুঃখের বিষয় হলো আমরা নেত্রীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তার আদর্শ গ্রহণ করতে চাই না, মানতে চাই না। আমরা কি করি? এই ওলামা আলেমদেরকে, তাদেরকে নিয়ে আমরা চায়ের দোকানে সমালোচনা করি। আমাদের এখানে মাননীয় এমপি সাহেব হয়তো উনি এমপি হবেন, আমরা দোয়া করি এবং আশাও রাখি। আমি তার কাছে একটা বিশেষ দাবি জানাবো, বিশেষ করে আপনার 3টা যে থানা আছে, 13 দুগুলিয়া রূপসা, আপনি এমপি হওয়ার পরে প্রত্যেক থানায় ওই এলাকার নেতাকর্মী বাদে আপনি আলাদা আলাদা ভাবে আপনি এটা অবশ্যই খোঁজ খবর নেবেন যে কোন অঞ্চলের কোন মসজিদের ইমাম সাহেবরা কমিটি দ্বারা নির্যাতিত কিনা, কমিটির দ্বারা তারা নির্যাতনের শিকার কিনা। যদি এমন থাকে আমি আপনার কাছে অনুরোধ করব এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। আর সাথে সাথে যে দোয়ার জন্য, যে ব্যক্তির জন্য আমরা দোয়ার জন্য উপস্থিত হয়েছি, তার ব্যাপারে আসলে আমার বেশি কিছু বলার অবকাশ রাখে না। তার ব্যাপারে সকলেই জানেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি চারকালীয় ঐক্যজোট যখন গঠন হয়েছিল, শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি ম্যাডামকে বলেছিলেন যে ম্যাডাম, আপনি এই যে ট্রাফিক যে মহিলা পুলিশ আছে, মহিলাদেরকে দিয়ে এইভাবে দীর্ঘ সময় রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করানো এটা খুব কঠিন বিষয়, আপনি এটা চেঞ্জ করে দেন। ম্যাডাম খুব বেশি বিলম্ব করেন নাই, পরের দিন থেকেই মহিলাদের ট্রাফিক পুলিশ যারা ছিল তাদের ডিউটি তিনি পাল্টিয়ে দিয়েছিলেন। তিনি আলেমদের কথাকে এতটা মূল্যায়ন করতেন। এজন্য আমাদের অঞ্চলে যে সমস্ত নেতাকর্মী যারা আছেন, অবশ্যই আপনারা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন এবং সর্বক্ষেত্রে ওলামা ইকরামকে মহব্বত করবেন এবং ভালোবাসবেন। আপনাদের নেত্রীর যে আদর্শ ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ ছিল, সেটা ধরে রাখবেন। তাহলে দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দুনিয়াবী কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করুক এবং যে নেত্রীর রুহের মাগফিরাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাকে দান করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন তিনি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে তিনি অবস্থানরত ছিলেন। আমার এই ক্ষুদ্রতম জীবন দশাতে ইমামতির বয়স প্রায় ছাত্র জামানা থেকে আমি ইমামতি করি, প্রায় দীর্ঘ 20 বছর অতিবাহিত হল। এর ভিতরে আমি বাংলাদেশের অনেক নেতা নেত্রী অসুস্থতার ব্যাপারে ইমাম সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজ সরাসরি খুলনা রূপসা উপজেলা থেকে। বেগম খালেদা জিয়া আসলে যে বৈরী আবহাওয়া শৈত্য প্রবাহের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনায় যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে পুরুষ এবং মহিলারা হাজার হাজার পুরুষ মহিলা এখানে উপস্থিত আছেন। আসলে ম্যাডাম জিয়ার ভালোবাসায় সিক্ত ছিল আমাদের এই বাংলাদেশ। সেই নেত্রী প্রয়াত হওয়ার জন্য আজকে যে রূপসা উপজেলায় দেখতে পাচ্ছেন দোয়া মাহফিল এবং উপস্থিতের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রূপসা তারকতা দিঘলিয়া তথা খুলনা চারের উন্নয়নের কারিগর, আমাদের স্বপ্নের স্বার্থী আজিজুল বাড়ি হেলাল ভাই, তথ্য সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। বন্দী করা হয়েছে, অনেক আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে এরকম ভাবে আয়না ঘরে পর্যন্ত বন্দী করা হয়েছে। সেই লেডি ফেরাউন যেটা পলাতক হয়ে আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, ও মরার পরেও যে আলেমুলামা একরাম দোয়া করবে আমার মনে হয় না। কারণ এমন ব্যবহার সে করেছে, 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে হাজার হাজার তালেবুল ইলমদেরকে তাহাজ্জুদরত অবস্থায় আমাদের দেশের সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনার নির্দেশে অসংখ্য আলেমুলামা একরামদেরকে শাপলা চত্বরে নির্বিচারে বর্ষার মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা বিদেশিরা কিভাবে বুঝি দুইয়ের ভিতরে পার্থক্য কি? এই দুজনের ভিতরে পার্থক্যতার কারণে প্রত্যেকটা আলেমরা একরাম যারা আছেন আমাদের হৃদয়ের অন্তরের স্থল থেকে আমাদের দোয়া ও কামনা থাকবে আল্লাহ তাআলা যেন আমাদের দেশের বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করে। সকল বলেন আমিন। আমরা সবাই চাইলে নিয়াজে সূরা ফাতিহা একবার তিন রাষ্ট্রে ইখলাস একবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم من أحييته منا وأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب الكريم আমরা গুনাহগার বান্দা আসরের নামাজের পর থেকে আল্লাহ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত রব্বুল আলামিন একটা দোয়ার অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের সাবেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আমরা মন থেকে প্রাণ থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা গুলো মাফ করিয়া দাও আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগীর যে সমস্ত ভালো কাজ রয়েছে নেক আমল রয়েছে আল্লাহ সকল নেক আমল গুলো কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করিয়া নাও কবরটাকে জান্নাতি বিছানা তুমি বিছাইয়া নাও রব্বুল আলামিন তার জীবন চলার পথের ভুল ত্রুটিগুলো নিশ্চয় তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ তাআলা তার পরিবার সুখন্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ খাস করে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতে টুকরা বানাইয়া দাও আল্লাহ তাআলা তার কলিজার টুকরা ছোট সন্তানরা পাত্র কবরটাকে জান্নাতে টুকরা বানাইয়া দাও পরিবারের অন্যান্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকে তুমি মাফ করিয়া দাও হায়াতের জিন্দেগিতে যারা রয়েছে আল্লাহ তাদের হায়াতের দিকে তুমি বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন তাদেরকে দেশের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মায় মুরব্বী গ্রাম পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সুন্দর জিন্দেগি যাপন করবার তৌফিক দিয়া দাও কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবার তৌফিক দিয়া দাও পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে আমাদের কবুল করিয়া নাও প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা আখিরি ফরিয়াদ মাওলা তোমার যে বান্দিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দুয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তোমার বান্দির তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও তার কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করিয়া নাও صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله